হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণী দর্শন বিষয়ের বচন অধ্যায়। তো আমরা জানি একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিত শক্ত করা প্রয়োজন, তেমনই আমাদের দর্শন বিষয়টাকে শক্ত করতে বা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে আমাদের বচন চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই বচন শিখে যাওয়ার অর্থই হচ্ছে আমরা দর্শনের প্রায় 80% অধ্যায় শিখে যেতে পারবো। তো এই চ্যাপ্টারের মূল আলোচনার বিষয় হবে যে একটা বাক্যকে আমরা কিভাবে বচন করব। তো সেগুলো বিভিন্ন ধরনের নিয়ম আছে, সে সব কিছুই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমি আজকের মূল আলোচনার বিষয় হবে দর্শন সম্পর্কে বেসিক ধারণাগুলো। তো সেগুলোই তোমাদের আজকে আমি ধারণা দেব এবং কিছু বাক্যকে কীভাবে বচন করতে হবে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করে দেব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করা যাক। বাক্যকে বচন করার আগে আমরা বচন সম্পর্কে কিছু ধারণা আগে জেনে নিই। দেখো, বচন কি, কয় প্রকার, কি এসব কিছু জেনে নিই, তারপরে আমরা জানবো বাক্যকে কিভাবে বচন করতে হবে। দেখো, বচন হচ্ছে একটা বাক্যকে সুন্দরভাবে উপস্থাপন করাটা হচ্ছে বচন। যেমন দেখো, মানুষ মরণশীল, এটা একটা বাক্য, কিন্তু যখন এটা আমরা বচনে পরিণত করব তখন আমাদের দাঁড়িয়ে যাচ্ছে সকল মানুষ হয় মরণশীল ব্যক্তি। দেখো বন্ধুরা, এখানে প্রথমের বাক্যটা আমাদের মানুষ মরণশীল বলছে, কিন্তু এখানে কতগুলো মানুষ মরণশীল সে বিষয়ে সঠিক ধারণা কিন্তু দেওয়া নেই, আমাকে বাস্তবে ভেবে নিয়ে তখনই করতে হচ্ছে। কিন্তু এখানে সেকেন্ড বাক্য দেখো, যে সেকেন্ড যে বচনটা করলাম সেখানে সকল মানুষ হয় মরণশীল, মানে এখানে সম্পূর্ণ স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে। তার মানে এই বাক্যটাকে আমরা বচনে রূপান্তর করলাম। তো এরকমই এটা বাক্য, এটা হচ্ছে আমাদের বচন। তো সেরকমই দর্শনে বচন কতগুলো আছে, কি আছে সে সম্পর্কে একটু জেনে নিই। দেখো, দর্শনে বচন আছে চারটি। কি? দেখো, দর্শনে বচন চারটি কি সেটা হচ্ছে এ, ই, আই, ও। এই চারটিকে আমরা দর্শনে বচন বলছি। এই চারটি বচনকে নিয়ে কিন্তু আমাদের পুরো দর্শনটাই আমাদের আবর্তিত হয়েছে। তো এবার দেখো যে এই চারটা বচন এগুলো কিভাবে করব। তাহলে আমরা প্রথম একটা কোশ্চেন নিচ্ছি যে দর্শনে কয়টি বচন আছে? চারটি। সেটা কি? এ, ই, আই, ও। তো একটি বাক্যকে বচন করার আগে আমরা বচন সম্পর্কে একটু সাধারণভাবে জেনে নিই। বচন কি, বচন কয় প্রকার, কি এসব সম্পর্কে সামান্য তথ্য জেনে আমরা বাক্যকে বচন করতে যাব। দেখো, বচন হচ্ছে একটা বাক্যকে সুন্দরভাবে উপস্থাপন করাকে আমরা বচন বলে থাকি। তো এই বচন আমাদের দুই প্রকার। কি? দেখো, বচন দুই প্রকার। এক হচ্ছে নিরপেক্ষ বচন, দুই সাপেক্ষ বচন। ঠিক আছে, তাহলে বচন কয় প্রকার জানলাম? দুই প্রকার, এক নিরপেক্ষ, সে সাপেক্ষ। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করে দেব। আজকের মূল আলোচনার বিষয় যেটা হচ্ছে একটা বাক্যকে কিভাবে বচন করব। দেখো, একটা বাক্যকে বচন করার জন্য কিছু নিয়ম আছে। তো নিয়মের আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো আগে জেনে নিই, তারপরে আমরা নিয়মের দিকে যাব। তো তোমরা খাতা পেন বের করে এগুলো টুকে নিতে পারো। টুকে নিলে তোমাদের সুবিধা হবে একটা বাক্যকে বচন করতে। দেখো, দর্শনে বচন আছে চারটি। কি? এ, ই, আই, ও। এই চারটি বচন নিয়ে পুরো দর্শনের বেশিরভাগ চ্যাপ্টারই কিন্তু আছে। এই চারটে বচনকে নিয়ে আমাদের আলোচনা হবে। দেখো, এবার হচ্ছে এই বচনগুলোর আকার কি এই সব বিস্তারিত আমরা জেনে নিই। তো প্রথমে আমরা কিছু জিনিস জেনে নিই। দেখো, যেমন এ বচন সার্বিক বা সামান্য হ্যাঁবাচক। ই বচন সার্বিক বা সামান্য নাবাচক। আই বচন বিশেষ হ্যাঁবাচক।
অবচন বিশেষ নাবাচক। তো এবার দেখো বন্ধুরা, এখানে আমাদের এই বিষয়গুলো অবশ্যই একটা বাক্যকে বচন করতে গেলে আগে জানা প্রয়োজন। তো আমরা এখানে জানবো, দেখো সার্বিক বা সামান্য, সার্বিক বা সামান্য, তার মানে আমরা একটা সার্বিক বা সামান্য জানলে এখানকার দুটোই জানা হয়ে যাচ্ছে। বিশেষ দুটো আছে, একটা জানলে আমাদের বিশেষটা হয়ে যাচ্ছে। হ্যাঁবাচক দুটো, নাবাচক দুটো, তাহলে আমাদের একটা মানে আমাদের মূল এখানে জানার বিষয় হচ্ছে সার্বিক বা সামান্য, 2 বিশেষ, 3 হ্যাঁবাচক, 4 নাবাচক। এই 4টা বিষয় আমাদের কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্যকে বচন করার জন্য। তো তোমরা এগুলো লিখে নিতে পারো। এবার আমরা জানবো তাহলে আমরা এবার প্রথম জানতে যাচ্ছি সার্বিক বা সামান্য কি। তাহলে আমরা প্রথম জানবো সার্বিক বা সামান্য কি, ঠিক আছে। তো আমরা সাধারণভাবে জানি কি সামান্য কথার মানে হচ্ছে কিছু, কিন্তু দর্শনের সামান্য কথার মানে হচ্ছে সব। সব বলতে কি, কোনো জাতি বা গোষ্ঠী যদি কোনো বাক্যের দ্বারা কোনো জাতি বা গোষ্ঠীর সব অংশকে বোঝায়, তাহলে সেটা হবে আমাদের সার্বিক। সেই জাতি বা গোষ্ঠীটা হয়ে যাচ্ছে আমাদের সার্বিক বা সামান্য। কীরকম দেখো, যদি বলি গরু হয় তৃণভোজী, গরু তৃণভোজী প্রাণী। গরু তৃণভোজী প্রাণী, তো এক্ষেত্রে কি আমাদের গরু জাতি বোঝাচ্ছে। তো আমরা বাস্তবিক ক্ষেত্রে যদি ভেবে দেখি, সব গরুই কি তৃণভোজী? উত্তর অবশ্যই হ্যাঁ, কারণ সব গরুই আমাদের তৃণভোজী হয়। তাহলে এখানে গরু জাতির সব অংশকে বোঝাচ্ছে, তাহলে গরুটা হয়ে যাচ্ছে আমাদের কি সার্বিক বা সামান্য। এরপরে দেখো মানুষ মরণশীল, তাহলে এখানে কি বলা হচ্ছে মানুষ মরণশীল, তাহলে এখানে মানুষ একটা জাতি বোঝাচ্ছে। এবার দেখো আমরা বাস্তবিক ক্ষেত্রে যদি ভেবে দেখি, সব মানুষই কি মরণশীল? উত্তরটা অবশ্যই হ্যাঁ, কারণ সব মানুষই মরণশীল। তাহলে এখানে কি বোঝালো? মানুষটাও আমাদের সার্বিক, ঠিক আছে। আরও কিছু উদাহরণ দেখে নাও। যদি বলি ফুল লাল, তাহলে ভেবে দেখো তো সব ফুলই কি লাল হয়? অবশ্যই না, সব ফুল লাল হয় না, কারণ অন্য রঙের ফুল আছে। তাহলে দেখো এখানে ফুল জাতের সবটা বোঝাচ্ছে না, তার মানে কি এটা আমাদের সার্বিক না, ঠিক আছে। তাহলে ফুলটা আমাদের কি হলো? এটা সার্বিক না, সার্বিক না, ঠিক আছে। তাহলে সার্বিক কথার মানে হচ্ছে কোনো জাতি গোষ্ঠী যদি সব অংশটাকে বোঝায়, তাহলে সেটা হবে সার্বিক। যা আরেকটা উদাহরণ দেখো, মানুষ শিক্ষিত, তাহলে ভেবে দেখো তো সব মানুষ কি শিক্ষিত হয়? অবশ্যই না, সব মানুষ শিক্ষিত হয় না। তো আমরা এখানে মানুষ জাতির সবটা বোঝাচ্ছে না, সবটা না বোঝানোর জন্য এই মানুষটা আমাদের এখানে সার্বিক হচ্ছে না। তাহলে সার্বিক সম্পর্কে তোমাদের ধারণা হলো যে সার্বিক মানে যদি কোনো জাতিগোষ্ঠীর সব বোঝায়, তাহলে সেটা হবে সার্বিক, ঠিক আছে। এবার দেখো সব বলতে কি বোঝায়? ধরে নাও 100টা আম আছে, তার মধ্যে যদি 99টা আম ভালো হয়, তাহলে আমরা বলতে পারি সব আম ভালো? দেখো অবশ্যই না, কারণ 100টার মধ্যে 99টা আম হলো, একটা আম তো পচা, তার মানে আমাদের এটা সার্বিক হবে না। এরপরে যদি আমি বলি 100 জন ছাত্রের মধ্যে 80 জন পাস করেছে, তাহলে সব ছাত্রকে পাস করেছে? অবশ্যই না, তা সব ছাত্র পাস করেনি, তার মানে সব ছাত্র এখানে সার্বিক হচ্ছে না। যখন বলবে তোমাদের 100টা আমের মধ্যে 100টা আমই ভালো, তখন আমরা বলতে পারি সব আমই ভালো, তাহলে তখন আমটা হয়ে যাচ্ছে আমাদের সার্বিক। বা যখন বলবো 100 জন ছাত্রের মধ্যে 100 জনই পাস করেছে, তখনই সেটা হবে সার্বিক, কারণ তখনই আমরা বলতে পারবো সব ছাত্র পাস করেছে। তাহলে সার্বিক সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জানবো বিশেষ। দেখো এবার আমরা যেটা জানছি বিশেষটা কি? দেখো সার্বিকের বিপরীতটা হচ্ছে আমাদের বিশেষ। বিশেষ মানে কিছু কিছু,
কতগুলো বোঝাবে সেটা না, কিছু কিছু, যে সব না বোঝালেই হবে। এবার দেখো তাহলে বিশেষটা আমরা কি, তাহলে বিশেষের সংজ্ঞাটা একটু বলে দিই। কোনো জাতিগোষ্ঠী যদি কিছুটা অংশকে বোঝায় তাহলে আমরা সেটাকে বিশেষ বলতে পারি, বা কোনো বাক্যে যদি কোনো জাতি বা গোষ্ঠীর কিছুটা অংশকে বোঝায় তাহলে সেটা আমরা বলি বিশেষ। যেমন দেখো, আম টক, তাহলে ভেবে দেখো তো সব আম কি টক হয়? অবশ্যই না, সব আম টক হয় না, কারণ কিছু আমও মিষ্টিও আছে। তার মানে এখানে আম জাতির সবটাকে বোঝাচ্ছে না, কি বলছে, কিছুটা বোঝাচ্ছে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি, বিশেষ। এবার যদি বলি ফুল লাল, যেটা আগেই বললাম ফুল লাল, তাহলে এখানে ফুল লাল, তাহলে আমরা ভেবে দেখো সব ফুল কি লাল হয়? অবশ্যই না। তার মানে সব ফুল যেহেতু লাল না, তার মানে এখানে ফুল যেহেতু আমাদের তোমার বিশেষ, তার যেহেতু কিছু ফুল লাল হয় তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কি, বিশেষ। তার মানে বিশেষ হচ্ছে যদি কোনো জাতিগোষ্ঠীর সব অংশকে না বোঝায় তাহলে সেটা হবে বিশেষ। ঠিক আছে, এবার দেখো যদি আমি ধরে নিলাম 50 জন ছাত্র আছে, তার মধ্যে 40 জন পাস করেছে, তার মানে সব ছাত্র পাস করেনি, তার মানে এখানে ছাত্রটা হয়ে যাচ্ছে বিশেষ। যদি আমি ধরে নিলাম যে 50 জন 49 জন ছাত্র পাস করেছে, তবুও কিন্তু আমাদের সেটা বিশেষ। ঠিক আছে, বা 50 জনের মধ্যে 10 জন পাস করেছে, তবুও সেটা বিশেষ। মানে কতগুলো বোঝাবে সেটা ফ্যাক্টর হচ্ছে না, মূল হচ্ছে সব বোঝাবে না। সব বোঝালে কি হয়, সার্বিক, আর সব না বোঝালে হয় বিশেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসবো হ্যাঁবাচক নাবাচক। হ্যাঁবাচক, দেখো হ্যাঁবাচক মানে কি, কোনো বাক্যে, তোমরা আগেই জেনেছো এগুলো হয়তো, যে কোনো বাক্যে যদি হ্যাঁ জাতীয় শব্দ থাকে তাহলে সেটা হ্যাঁবাচক, আর না জাতীয় শব্দ থাকলে নাবাচক। যেমন ধরো মানুষ কবি নয়, তাহলে এখানে কি আছে, না জাতীয় শব্দ দেখতে পাচ্ছ, তার মানে এটা বাক্য। এখানে আমরা একটু অ্যাড করে দিই, এখানে নাবাচকটাও একসঙ্গে জেনে যাই, তাহলে সুবিধা হবে। দেখো মানুষ কবি নয়, তার মানে কি, এখানে না জাতীয় শব্দ দেখতে পাচ্ছ, তার মানে এটা হয়ে যাচ্ছে, এই বাক্যটা হয়ে যাচ্ছে আমাদের নাবাচক। এবার যদি বলি মানুষ কবি, তার মানে কি, বাক্যটা না জাতীয় কোনো শব্দ নেই, তাই বাক্যটা হয়ে যাচ্ছে আমাদের কি, তোমার হ্যাঁবাচক। ক্লিয়ার? আরেকটু দেখে নাও, ফুল লাল নয়, তাহলে বাক্যটা না জাতীয় শব্দ থাকে নাবাচক। আর যদি বলা হয় ফুল লাল, তাহলে বাক্যটা আমাদের হয়ে যাচ্ছে হ্যাঁবাচক। তাহলে আমরা এখানে 4টে বিষয় জানলাম, সার্বিক বা বিশেষ, সার্বিক বা সামান্য, বিশেষ, হ্যাঁবাচক, নাবাচক। তাহলে আবার একটু রিপিট করে নিই, সার্বিক মানে হচ্ছে, সার্বিক বা সামান্য মানে হচ্ছে কোনো জাতিগোষ্ঠীর সব অংশকে বোঝালে সার্বিক, আর সব যদি না বোঝায় তাহলে সেটা বিশেষ। আর বাক্যে যদি হ্যাঁ জাতীয় শব্দ থাকে তাহলে হ্যাঁবাচক, আর না জাতীয় শব্দ থাকলে নাবাচক। তাহলে আমাদের এখানে 4টা ধারণা ক্লিয়ার, সার্বিক, হ্যাঁবাচক, নাবাচক, একদম ক্লিয়ার। এবার আমরা জানবো বচনের আকার, যেটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বচন করার ক্ষেত্রে। দেখো বোর্ডে লেখা আছে, এ বচনের আকার সকল এস হয় পি, ই বচনের কোনো এস নয় পি, আই বচনের আকার কোনো কোনো এস হয় পি, ও বচনের আকার কোনো কোনো এস নয় পি। আকার কেন প্রয়োজন? দেখো একটা বাক্যকে যখন বচন করতে যাব তখন আমরা সেম এই আকার অনুযায়ী বসাবো। যেমন ধরো একটা, যখন তোমরা ইংলিশের সেন্টেন্স গঠন করো তখন কি প্রয়োজন, মেন প্রয়োজন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এ তিনটা অবশ্যই প্রয়োজন। তো সেরকমই আমাদের একটা বাক্যকে যখন বচন করতে যাব এইগুলো অবশ্যই প্রয়োজন। তো এখানে দেখো এসপিগুলো আছে, আর বাকি এগুলো সকলটা কি, সকলটাকে বলি আমরা মানক বা পরিমাণক, এসটাকে বলি আমরা উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, পি হচ্ছে বিদেহ। তো আমরা এখানে একটা বচনের 4টা অংশ থাকে, মানক, উদ্দেশ্য, সংযোজক, বিদেহ। আমরা এই আকার অনুযায়ী একটা বাক্যকে বচন করব। যদি এর বাইরে যায় তাহলে সেই বচনটা আমাদের ভুল হয়ে যাবে। ধরে নাও আমি একটা উদাহরণ দিচ্ছি, মানুষ মরণশীল, এই বাক্যটাকে আমরা এ বচনে করব, তখন কিভাবে করতে হবে? দেখো এ বচন যখন আমরা এই বাক্যটা করতে যাচ্ছি তাহলে আমরা এই বাক্যটাকে এ বচন করব, তখন আমরা এ বচন আকারে চলে যাই। এই বচন আকার কি বলা হয়েছে, সকল এস হয় পি, তাহলে এখানে আকারগুলোর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র
এস আর পি এটা পরিবর্তনশীল, বাকিগুলো অপরিবর্তনীয়, মানে সেগুলো একই থেকে যাবে আকারে। যেমন সকল, মানকটা একই থাকবে, সংযোগটা একই থাকবে, শুধু উদ্দেশ্য বিধেয়টা চেঞ্জ হবে। তার মানে কোনগুলো বসবে? যে বাক্যকে আমরা বচন করছি সেই বাক্যের উদ্দেশ্য বিধেয়টা কিন্তু এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে এ বচন দেখো, তাহলে এ বচন সকল বসে যাচ্ছে। তাহলে এবার দেখো এসটা তো বললাম পরিবর্তনশীল, পরিবর্তন হবে। তাহলে এসকে আমরা কি করব? যে বাক্য বচন সেই বাক্যের উদ্দেশ্যটা আমি বলে দেবো। ঠিক আছে, উদ্দেশ্য সম্পর্কে জানো তোমরা, তবু বলে দিই যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিদেহ। তাহলে এখানে বাক্যে মানুষের সম্পর্কে বলা হচ্ছে মরণশীল, তার মানুষটা হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য পদ। তাহলে এসের পরিবর্তে কি বলছে? মানুষ। এরপর সংযোজক যা আছে সেটাই বসে যাবে হয়। এবার বিধবা পদ মরণশীল, তার এখানে দেখো মরণশীল, তাহলে পি এর পরিবর্তে বসে মরণশীল, আর এখানে একটা ব্যক্তি যোগ করলাম। তাহলে এই বাক্যটা বচন হয়ে যাচ্ছে, এ বচনে সকল মানুষ হয় মরণশীল ব্যক্তি। তাহলে আমরা একটা বাক্য যখন বচন করতে যাবে তখন এই আকার অনুযায়ী আমাদের বচন করতে হবে। ঠিক আছে, তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এস কথা এখানে আবার রিপিট করে দিই, সকল, কোনো এগুলো হচ্ছে মানক, এস উদ্দেশ্য, হয় বা নয় এগুলো হচ্ছে সংযোজক। তাহলে এগুলো আমাদের একটা বাক্য বচন করার জন্য খুবই প্রয়োজন। এবার আমরা একটা বাক্যকে কিভাবে বচন করব সে অনুযায়ী তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো, বাক্য থেকে বচন, গরু তৃণভোজী প্রাণী, এই বাক্যটাকে আমরা বচন করব। তো বচন করতে গেলে আমরা কি প্রথমে জানলাম যে 4টি বচন আছে, এ, ই, আই, ও। তো আমরা এই বাক্যটা তো 4টি বচন করা সম্ভব না, যে কোনো একটা বচন করতে হবে এবং সঠিক বচনটা করতে হবে। তাহলে এবার ভেবে দেখো, তাহলে আমরা কোনটা করব? তো প্রথমত তোমাদের বলে রাখছি, বাক্য যদি হ্যাঁবাচক দেখো, তোমরা লক্ষ্য করবা যে এখানে 4টা বচনের মধ্যে 2টো হ্যাঁবাচক বচন আছে আর 2টো নাবাচক বচন আছে। প্রথমে লেখা হয়েছিল এ বচন সার্বিক হ্যাঁবাচক, আই বচন বিশেষ হ্যাঁবাচক। তার মানে এ আর ই বচন, এ এবং আই বচনটা হচ্ছে আমাদের হ্যাঁবাচক বচন, আর ই এবং ও বচন হচ্ছে নাবাচক বচন। অপরদিকে সার্বিকও 2টো বচন আছে, এ এবং ই এ 2টো বচন হচ্ছে সার্বিক, আর আই এবং ও এ 2টো হচ্ছে বিশেষ। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে আমরা এই বাক্যটাকে বচন করব। 4টা বচন আছে, কিন্তু কোনটা করব এবং সঠিকটা করতে হবে। তাহলে কীভাবে নির্ণয় করবো? দেখো, মনে রাখবা বাক্য যদি যদি বাক্য হ্যাঁবাচক হয় তাহলে আমাদের হ্যাঁবাচক বচনই করতে হবে, নাবাচক করা যাবে না। আর বাক্য যদি নাবাচক বচন হয় তাহলে আমাদের নাবাচক বচন করতে হবে, হ্যাঁবাচক করা যাবে না। ঠিক আছে, তবে একটা নিয়ম আছে, ওটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দেবো, সেক্ষেত্রে হ্যাঁ উল্টোটা হয়। হ্যাঁ, তো আপাতত তোমরা জেনে রাখো যে বাক্য যদি হ্যাঁবাচক হয় তাহলে হ্যাঁবাচক বচন করতে হবে, আর নাবাচক হলে নাবাচক বচন করতে হবে। তাহলে এই বাক্যটা কী আছে দেখো তো, বাক্যটা গরু তৃণভোজী প্রাণী, কোনো না জাতীয় শব্দ আছে? নেই, তার মানে বাক্যটা হ্যাঁবাচক। তাহলে যেহেতু হ্যাঁবাচক বাক্য, তাহলে আমাকে হ্যাঁবাচক বচনই করতে হবে। তাহলে এবার দেখো, এখানে 2টো হ্যাঁবাচক আছে, 2টো নাবাচক। কোন 2টো হ্যাঁবাচক আছে? এ এবং আই। তাহলে আমরা এই বাক্যটাকে হয় এ বচন করতে হবে, নয় আই বচন করতে হবে। আমরা ই বচন বা ও বচন করতে পারবো না। তাহলে দেখো, 4টা বচনের মধ্যে 2টো বচন হয়ে গেল। এবার হচ্ছে 2টো বচন করলেও হবে না, আমাদের করতে হবে একটা বচন। ঠিক আছে, তাহলে আমরা কোন বচনটা করব? এবার আমরা আসবো যে সার্বিক বিশেষ, তোমরা একটু আগে জানলা সার্বিক বিশেষ, সেটা ভেবে দেখো। এখানে ভাবো এবার, গরু তৃণভোজী, গরুটা সার্বিক না বিশেষ সেটা আমাদের ভাবতে হবে। যদি সার্বিক হয় তাহলে এ বচন হবে, আর যদি বিশেষ হয় তাহলে আই বচন হবে। তাহলে গরু তৃণভোজী, বাস্তবে ভেবে দেখো তো, সব গরু কি তৃণভোজী? অবশ্যই হ্যাঁ, সব গরু তৃণভোজী। তাহলে যেহেতু সব গরু তৃণভোজী, সব বোঝালে কি হয়? ঠিক বলেছে, সার্বিক। সব বোঝালে হয় সার্বিক। তাহলে এই বাক্যটা হচ্ছে আমাদের সার্বিক, গরুটা আমাদের সার্বিক, আর বাক্যটা হচ্ছে হ্যাঁবাচক। তাহলে আমাদের হ্যাঁবাচক, তাহলে আমরা কি পেলাম? এই বাক্যটা বেশ সার্বিক হ্যাঁবাচক। তাহলে এবার নিয়ম, তোমার প্রথম লেখাতে দেখো এ বচন লেখা আছে সার্বিক হ্যাঁবাচক। ঠিক আছে, তাহলে সার্বিক হ্যাঁবাচক বচন কোনটা? এ। তাহলে আমরা এ বাক্যটা করব এ বচন, আই বচন নয়। তাহলে এ বাক্যটা যদি এ বচন করি, তাহলে এবার চলে যাও এ বচনের আকারে। এ বচনের আকার কি বলো তো? দেখো,
আমি বলে দিচ্ছি এ বচনের আকার হচ্ছে সকল এস হয় পি, তার মানে সকলটা বসে গেল। আমি বলেছিলাম সকলে মানক পরিবর্তন হবে না, যেটা আছে ওটাই বসবে, তার সকল বসলো। এরপরে এস, এস কথা মানে কি উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য কোথায় কোনটা গরু, তার মানে এসের পরিবর্তে আমাদের গরু বসলো। এবার সংযোজক হয় বসে, তাহলে হয়টা বসে গেল। এবার পি, পি মানে কি বললাম বিদেহ, বিদেহ কোনটা তৃণভোজী প্রাণী, তাহলে এই পি এর পরিবর্তে তৃণভোজী প্রাণীটা বসে যাচ্ছে, তৃণভোজী প্রাণী। তাহলে এই বাক্যের বচনটা কিন্তু আমাদের হয়ে গেল সকল গরু হয় তৃণভোজী প্রাণী। আজকের মতো এখানেই থাক। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব এবং বাক্যকে বচন করার নিয়মগুলো নিয়ে আরও আলোচনা করে দেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।